আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। বাংলাদেশ মিলিটারি বা বাংলাদেশ আর্মি আমাদের আস্থা, ভালোবাসা এবং গর্বের জায়গা। আমরা সবসময় পড়ে আসছি, শুনে আসছি, বুঝে আসছি। ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আমরা এভাবেই জানি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সবচেয়ে ক্লান্তি লগ্নে একদম শেষ সময়ে যখন কোনো আস্থা, কোনো জায়গা থাকে না, কোনো বাহিনীকে আমরা বিশ্বাস করি না, তখন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের কথা বলে, বাংলাদেশ আপামর জনতার কথা বলে, বাংলাদেশের পতাকাকে রক্ষা করার জন্য ওনারা ওনাদের সর্বোচ্চ দিয়ে মাঠে থাকে। সেই আস্থা এবং ভালোবাসার জায়গায় কিন্তু আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে রেখে আসছি সেই বিগত কয়েকটা ডেকেডস ধরে আপনার আফটার 71 এর পর থেকে। বিগত 15-16 বছরে বিভিন্ন বাহিনী দলীয়করণ করা হয়েছে। সমস্ত আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা ব্যবহার করা হয়েছে আপনার রাজনৈতিক পদায়নের মাধ্যমে, রাজনৈতিক ম্যাগনিফায়ার দিয়ে ওনারা সমস্ত মানুষজনকে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে ডিএনএ টেস্টের মাধ্যমে সবাইকে আপনার রিক্রুট করা হয়েছে। বিশেষ করে এই ধরনের এনফোর্সমেন্ট আপনার অফিসারগুলি যারা আছে, যারা আপনার হাই লেভেল অফিসিয়াল, ওরা কিন্তু বিশেষ করে যদি আপনার আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডে না থাকে, ওদেরকে খুব টাফ হয়ে যেত আপনার পদায়ন করা এবং পদোন্নতি দেওয়া। এটা আপনারা সবাই কম বেশি জানেন, আমরা এটা বিশ্বাস করি এবং আমরা জানি। বিশেষ করে বাংলাদেশ পুলিশকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, এতটা ঘৃণা বাংলাদেশ পুলিশের প্রতি আসছে যে এখন ওরা বাংলাদেশ পুলিশের যে লঘু থেকে শুরু করে সমস্ত ইউনিফর্ম ওনারা পরিবর্তন করার দাবি জানাইছে। কতটা ঘৃণা একটা বাহিনীর উপরে থাকতে পারে। বাংলাদেশ পুলিশ হচ্ছে একমাত্র প্রধান বাহিনী যেই বাহিনীর উপরে মানুষের আস্থা, ভালোবাসা এবং বিশ্বাসের একটা জায়গা থাকার কথা, বাট এইটা এখন বর্তমানে অপোজিট হয়ে গেছে। বিশ্বাস, ভালোবাসা এবং আস্থার জায়গা হয়ে গেছে সেনাবাহিনী, যেটার দায়িত্বে থাকা বা যেটার উচিত ছিল বাংলাদেশ পুলিশ ওইটা না করতে পেরে সেনাবাহিনী ওই কাজটা কিন্তু বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে আমাদেরকে করে দেখিয়ে দিয়েছে। সো আমি আমার অবজারভেশন শেয়ার করতেছি, আমি আপনার অবজারভেশনকে খুবই গুরুত্ব সহকারে মূল্যায়ন করবো। যদি আপনার অবজারভেশন থাকে অবশ্যই কমেন্টসের মধ্যে আপনি আপনার মূল্যায়ন করবেন যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আপনার অবস্থান কি। আপনি কি মনে করেন যে বাংলাদেশের সেনাবাহিনী কি আমাদের আস্থা, ভালোবাসা এবং আমাদের বিশ্বাসের জায়গাটুকু এখনো ধরে রাখতে পারছে, নাকি সেই জায়গার মধ্যে নাই? অবভিয়াসলি বিতর্ক অনেক ধরনের কর্মকাণ্ড আছে। 5 তারিখের আগে ওনাদের কিছু সেনা যারা ছিল ওনারা মাঠের মধ্যে ছিল, গুলি করছে, এরকম ফুটেজ আমরা পাইছি বিদেশি পত্রিকার মাধ্যমে। হ্যাঁ, সবাই একদম সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করছে এটা আমরা ধরতে পারি না, কারণ এগেইন আমি বলতেছি, কারণ আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটাই ছিল কমপ্লিটলি কারাপ্টেড একটা আপনার প্রসেস, যার কারণে সেনাবাহিনীর মধ্যে ডিএনএ টেস্ট করে করে আওয়ামী লীগের লোকজন থেকে শুরু করে সমস্ত আওয়ামী বিশ্বাসী লোকজন কিন্তু আপনার সেনাবাহিনীর মধ্যে পদায়ন করা হয়েছে বা ওদেরকে আপনার রিক্রুট করা হয়েছে, ইনক্লুডিং আপনার সমস্ত এনফোর্সমেন্ট যে এজেন্সি বা বাহিনীগুলি আছে আমাদের বাংলাদেশের মধ্যে, পুলিশ, র্যাব, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ মিলিটারি, রাইট? সো আমরা যদি ওদের ভালো কিছু দিক নিয়ে আলোচনা করি, 5 তারিখ থেকে যদি আমরা আলোচনা করি, 5 তারিখ সকালে কি হয়েছে, আপনার 5ই আগস্ট সকালে কি হয়েছে বাংলাদেশের মধ্যে। 5ই আগস্ট একটা ক্রুশাল সময় ছিল বাংলাদেশের এই ভাগ্য, বাংলাদেশের এই বৈপ্লবিক এবং এই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মধ্যে 5 তারিখ একটা গুরুত্বপূর্ণ সময় ছিল আমাদের বাংলাদেশের সকলের জন্য, এটা আমরা কম বেশি জানি। সো এই 5 তারিখ সকাল যখন আপনার সেনা প্রধান ওয়াকারুজ্জামান আপনার সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর অন্যান্য অফিসার সহ অন্যান্য বাহিনীর প্রধানদেরকে নিয়ে যখন আপনার গণভবনের দিকে যায় বা গণভবনে ঢোকে, তখনই কিন্তু উনি অনুমান করতে পারছে যে সমস্ত হেভিলি আর্ম যে শেখ হাসিনাকে আপনার প্রোটেক্ট করার জন্য যে হেভিলি আর্মড ওনার যে গার্ডগুলি আছে, ওরা কিন্তু সবাই মোটামুটি ওনাদের পিস্তল বা ওনাদের ফায়ার আর্মস লোডেড করে রাখছে। ওনারা এটা বুঝতে পারছে, বুঝেই কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সবাইকে কমান্ড করছে যে তোমরাও তোমাদের যেই ফায়ার আর্মস আছে তোমরা সবকিছু লোড করো, রাইট? তখন কিন্তু ওনাদের মধ্যে আপনার কথা হয়, শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সেনারা ট্রাই করে ওনাদের জায়গা থেকে বোঝানোর জন্য যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অবস্থানের মধ্যে আছে এবং রোড গার্ড সমস্ত কিছু এবং এই আন্দোলনের সমস্ত কিছু ছাত্রদের মধ্যে আছে, ওদের দখলে আছে, যেটা এই দামি সরকারের এই দামি নেত্রী কোনোভাবেই মানতে উনি নারাজ। উনি চাচ্ছে লাস্ট স্টেজে এসেও যেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা প্রয়োগ করে, মানে নির্বিচারে যেন পাখির মতো করে গুলি করে, যেটা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান প্রত্যাখ্যান করছে। উনি বলছে যে আমরা গুলি করে এই জনস্রোত, এই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান আমরা কোনোভাবেই দাবাইতে পারবো না। একবারই আমি নিজে বা আমরা সকলে যুদ্ধ করতে যাই আপনার জন্য, আমরা মরবো দেন আপনি মরবেন, ওর সেকেন্ড অপশন হচ্ছে যে আপনি রিজাইন করবেন। উনি কথা শুনবে না, উনি চেয়ার আপনার থাপড়িয়ে থাপড়িয়ে বলতেছে যে তোমরা সমস্ত
পাওয়ার ব্যবহার করো। ইভেন লাস্ট মুহূর্তে উনি ইন্ডিয়ান মিলিটারি পর্যন্ত সহায়তা উনি চাইছে। আমরা বিদেশি পত্রিকার বরাত দিয়ে আমরা পরবর্তীতে এই খবর জানতে পারছি। তখন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কিন্তু শেখ হাসিনার ছোট বোন আপনার শেখ রেহানার সাথে অন্য আরেকটা রুমে আরেকটা বাহিনীর প্রধানকে নিয়ে উনি আলোচনার মাধ্যমে ওনাকে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, এই মুহূর্তে যদি উনি পদত্যাগ না করে তাহলে উনি ওনার জীবন শঙ্কায় ভুগবে বা সকলকে হয়তো বা একসাথে প্রাণ দেওয়া লাগতে পারে, কারণ গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার যেই স্রোত গণভবনের দিকে আপনার ধেয়ে আসতেছে। তখন কিন্তু শেখ রেহানা শেখ হাসিনাকে বোঝানোর মাধ্যমে কিছুটা ওনাকে কনভিন্স করতে পারলো। পরবর্তীতে আপনার সজীব ওয়াজেদ জয়ের সাথে ফোনের মাধ্যমে কথা বলার মাধ্যমে লাউড স্পিকারে কথা বলার মাধ্যমে শেখ হাসিনাকে বোঝায়। ওই সময় উনি একটা স্লাং ইউজ করে সেনাবাহিনীর প্রধানকে বলে যে তোকে আমার আম্মা পদায়ন করছে আর তুই আজকে আম্মার সাথে বেইমানি করতেছস, এটা সেটা তোকে দেখে নিব, হ্যান তেন হুমকি ধামকি দেয় যে তোর বাচ্চা কাচ্চা আছে, এরকম করে হুমকি দেয়। পরবর্তীতে আমরা একটা ফোন কনভারসেশনের মাধ্যমে আপনার পরিচয় না জানা শর্তে আমরা একটা ফোন কনভারসেশন কিন্তু অনলাইনের মধ্যে পাই। ওই ফোন কনভারসেশন থেকে কিন্তু আমরা মোটামুটি এই বিষয়গুলি নিশ্চিত হই যে এক্স্যাক্টলি 5 তারিখে কি ঘটছে। তো এটা গেল 5 তারিখের ঘটনা। সেনা প্রধানের ভূমিকা কিন্তু আমরা ওই জায়গার মধ্যে অবভিয়াসলি রিমার্কেবল। উনি যদিও শেখ হাসিনাকে আপনার জীবন নিয়ে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে, এটা আরেকটা বিষয়, বাট ওভারঅল বাংলাদেশের সেনা প্রধান কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে ছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর যদি আপনি কার্যক্রম দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার কথা ছিল ছাত্র জনতা বা ছাত্র সমন্বয়কের মধ্য থেকে বলা হয়েছে আমরা সেনাবাহিনীকে চাই না, আমাদের এই ক্ষমতা ওনারা হস্তান্তরের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা নেই, আমরা মিলিটারির কোনো ক্ষমতা চাচ্ছি না। দেখেন সেনা প্রধান কিন্তু কোনো ধরনের কোনো আর্গু করে নাই, কোনো ধরনের কোনো আর্গুমেন্ট করে নাই, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো বিদ্রোহ করার চেষ্টা করে নাই। ওনারা কিন্তু সুন্দরভাবে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আপনার বাংলাদেশের গণতন্ত্রপূর্ণ উদ্ধারে কাজে লাগানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ক্ষমতা ছেড়ে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করার জন্য ওরা সর্বোচ্চ সহযোগিতা করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে 100% সুরক্ষা দিয়ে ওনারা সবকিছু করছে এবং করে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করার জন্য ওনারা সহযোগিতা করছে। আপনি যদি বাংলাদেশ যখন পুলিশ শূন্য ছিল, বাংলাদেশের এই মানুষ যখন পুলিশকে বিশ্বাস করতেছিল না, নির্বিচারে আপনার পুলিশের থানা থেকে শুরু করে পুলিশের আপনার পোশাকটা দেখলেই যখন মানুষের ঘৃণা এবং আক্রমণের মনোভাব সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মধ্যে, যেটা 71-এর পরে হয় নাই এইরকম ভাবে 1971 সালের পরে, তখন কিন্তু পুলিশ বাংলাদেশের কোনো থানায় ছিল না, ফাঁড়িতে ছিল না, মাঠে ছিল না, তখন বাংলাদেশকে প্রোটেক্ট করছে, বাংলাদেশকে প্রোটেক্ট করছে বট গাছের মতো। কিন্তু এই বাংলাদেশের সেনাবাহিনী, এই বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু আপামর জনতার আপনার সমস্ত সুরক্ষা দেওয়ার জন্য ওনারা কিন্তু মাঠে ছিল, দিন রাত ওনারা পরিশ্রম করে গেছে। বাংলাদেশে একটা লুট কিন্তু আপনার শুরু হয়েছে, কিছু সুবিধাভোগী মানুষ কিন্তু লুটপাটের আপনার স্বর্গরাজ্যে পরিণত করছিল বাংলাদেশকে আপনার 5 তারিখের পরে 1 সপ্তাহ ধরে, যার দরুন সাধারণ মানুষকে পর্যন্ত মাঠে নেমে আসা লাগছে, রাতে ওনাদেরকে বাড়ি ঘর ওনাদের বিল্ডিং ফ্ল্যাট কিন্তু পাহারা দেওয়া লাগছে। তখন কিন্তু বাংলাদেশে একমাত্র এনফোর্সমেন্ট যদি আপনার অ্যাক্টিভলি কাজ করে ওইটা কিন্তু ছিল বাংলাদেশ সেনাবাহিনী। তখন কিন্তু এই বাংলাদেশের এই 17 কোটি মানুষের গার্ডিয়ান হিসাবে এই বাংলাদেশের 2,40,00,000 মতো সেনাবাহিনী একযোগে কাজ করছে। আমরা কি বাংলাদেশ সেনাবাহিনীকে এর জন্য ধন্যবাদ দিতে পারি না? শুধু বাংলাদেশের মানুষকে ওনারা প্রোটেক্ট করেন, এট দ্য সেম টাইম ওনারা প্রোটেক্ট করছে বিভিন্ন ধরনের অন্যান্য যে আপনার এনফোর্সমেন্ট অফিসিয়ালগুলি আছে, যাদের জীবন সংখ্যায় ভুগতেছিল। বিশেষ করে আপনার বাংলাদেশ পুলিশের অনেক কর্মকর্তা কিন্তু সেনানিবাসের মধ্যে, ক্যান্টনমেন্টের মধ্যে কিন্তু ওনারা ওনাদের যান বাঁচানোর জন্য ওই জায়গায় কিন্তু ওনারা ছিল এবং এ সহ অন্যান্য অনেক বাহিনীকে কিন্তু আপনার সুরক্ষা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সো বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুবই প্রশংসনীয় এবং বাংলাদেশের সেনাবাহিনীকে যদি আমরা প্রশংসা করতে পারি, ওনাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, করাপ্টেড কোনো অফিসার থেকে থাকে, ওইটাকে আমরা অবভিয়াসলি সংস্কারের মাধ্যমে ওদেরকে আমরা আপনার সহায় দেওয়ার মাধ্যমে বা ওদেরকে যদি ওরা শুধরাইতে চায় ওদেরকে ওইরকম সময় দেওয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে পরবর্তীতে আমরা 100% জনবান্ধব করার জন্য আমরা সংগঠিত করতে পারি। বাংলাদেশ সেনাবাহিনী প্রোটেক্ট করছে করাপ্টেড সকল যেই পলিটিশিয়ান আছে
রাজনৈতিক আপনার বিশ্লেষক ছিল, সাংবাদিক জনতা, সাধারণ মানুষ থেকে শুরু করে আমলাতন্ত্রের সাথে জড়িত অনেক সরকারি কর্মকর্তাকে কিন্তু এই সেনাবাহিনী আপনার জানমালের সুরক্ষা দিয়ে আসছে। দেখেন, আমরা আমাদের ঘৃণার জায়গা থেকে বলতে পারি সকলকে আমরা মানে পিষে ফেলবো, খেয়ে ফেলবো, ধরে ফেলবো, বাট আপনি যদি মানে মানবতার দিক থেকে আপনি চিন্তা করেন, সেনাবাহিনী যেই কাজটা করছে সকলকে নিরাপত্তা দিয়ে যেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং বাংলাদেশের মধ্যে সংগঠিত না হয়, এটাকে ওনারা নিশ্চিত করার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সবাইকে ক্যান্টনমেন্টের মধ্যে জায়গা দিয়েছে, যাদের জীবন শঙ্কায় ভুগতেছে। কারণ আফটার অল আমরা কাউকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর আওতায় নিয়ে আসতে পারি না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের রুল অফ ল আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, এইভাবেই বাংলাদেশের রুল অফ ল প্রতিষ্ঠিত, আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আপনার বন্ধ করতে হবে। সো এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করছে। আমরা যদি দুদিন আগের ঘটনা পর্যালোচনা করি, আপনি দেখেন যে একজন ক্যাপ্টেন, সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, সেনাবাহিনীকে দেখলে বাংলাদেশের মানুষ ভয়ে হাত পা কাঁপে, সেই জায়গার মধ্যে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের সামনে এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত থাকা একটা মেয়ে, যাকে নিয়ে এখন সমালোচনা হচ্ছে, আমি ওই সমালোচনার মধ্যে ঢুকলাম না, তার আন্দোলনের জন্য তাকে আমি সাধুবাদ জানাই এবং তার আন্দোলনের জন্য তাকে আমার পক্ষ থেকে লাল সালাম। তার এই আন্দোলনের ভূমিকা অনেক নারী এবং অনেক ছাত্র এবং ছাত্রীকে অনেক বেশি আপনার অনুপ্রাণিত করছে। এই কাজের জন্য, এই এতটুকুর জন্য তাকে আমি ধন্যবাদ দিতে চাই। বাট সে যে কাজটা করছে ওই দিন, এটা অবভিয়াসলি নিন্দনীয়। বাট এই নিন্দনীয় কাজের মধ্যে সামনে দাঁড়িয়ে এই ক্যাপ্টেন যেই আপনার ধৈর্যের পরীক্ষা দিছে, এটা আসলেই প্রশংসনীয় এবং রিমার্কেবল, যার কারণে কিন্তু সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সিদ্ধান্ত নিয়েছে ওনাকে পুরস্কৃত করবে। সো এই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনীর মধ্যে একটা পরিবর্তন আসতেছে, সাধারণ মানুষকে ওনারা রেসপেক্ট করতেছে, বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করতেছে যে বাংলাদেশের মানুষ বর্তমানে স্বাভাবিক অবস্থানের মধ্যে নাই। বিগত 16 বছরের দুর্নীতি দুঃশাসনের মধ্যে সমস্ত এনফোর্সমেন্ট বাহিনীর উপরে বাংলাদেশের মানুষের একটা ঘৃণা জন্ম নিয়েছে, যে এই জায়গা থেকে সেনাবাহিনী তাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয়ের মাধ্যমে কিন্তু চেষ্টা করছে যে বাংলাদেশের মানুষের এই জায়গাটুকু, এই ভালোবাসার জায়গাটুকু আবার পরবর্তীতে ওনারা আপনার পুনরুদ্ধার করতে পারে কিনা, রিস্টোর করতে পারে কিনা ওনাদের ভালোবাসা, ভালো লাগা এবং ওনাদের বিশ্বাসের জায়গাটুকু ওনারা আবার পরবর্তীতে ফিরিয়ে নিয়ে আসতে পারে কিনা। আজকের একটা ঘটনা যদি আমি আপনাদের সাথে আলোচনা করি, যেটা নেগেটিভ একটা ঘটনা, যশোরের 25 জন আওয়ামী লীগ নেতাকে ক্যান্টনমেন্ট আশ্রয় দিয়ে নিরাপদে ভারতে বর্ডার পার করানোর অভিযোগে যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মাহবুব রশিদকে সরিয়ে দিয়ে ওই পজিশনে নিয়োগ দেওয়া হয়েছে 26 লং কোর্সের অফিসার মেজর জেনারেল এমদাদকে। এটা হচ্ছে একটা ঘটনা, যশোরের 25 জন আওয়ামী লীগ নেতাকে উনি ভারতের বর্ডার ক্রস করে ওনাদেরকে ভারত আপনার পলায়ন করে দেওয়ার জন্য সহযোগিতা করে যশোর ক্যান্টনমেন্টের একজন জিওসি। এটা হচ্ছে একজন ব্যক্তির করাপশনস, একজন ব্যক্তির বিশ্বাসঘাতকতা বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের জুডিশিয়ারির সাথে এবং বাংলাদেশের আপনার সাধারণ আপামর জনতার সাথে। ওনাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। বাট এর জন্য আমরা সকল বাহিনীর অন্যান্য দেশপ্রেমিক অফিসারদেরকে আমরা কিন্তু কনভিক্টেড করতে পারি না এবং ওদেরকে আমরা আপনার অ্যাকিউজ করতে পারি না উইথ দ্য সেম ব্রাশ। আই বিলিভ মাই সেলফ, রাইট? কারণ আমাদের মিলিটারি, আমাদের বাংলাদেশ মিলিটারি দ্য 4th লার্জেস্ট মিলিটারি ইন দ্য ওয়ার্ল্ড আউট অফ 165, এবং ইউনাইটেড নেশনের পিস কিপিং এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু 2nd পজিশনের মধ্যে ছিল, যেটা বিগত 2 বছর ধরে ওনার বর্তমানে 3rd পজিশনের মধ্যে আছে। কারণ এই স্বৈরাচারী হাসিনার আমলে বিভিন্ন ধরনের গুণ খুন থেকে শুরু করে বিভিন্ন ভাবে এবং জেনারেল আজিজ থেকে যে বিতর্কিত আপনার কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে সম্পৃক্ততা শুরু করে এই স্বৈর শাসনের আপনার দোসর হিসাবে যে সেনাপ্রধান আপনার ব্যবহৃত হয়েছে, ওই জায়গা থেকে কিন্তু আপনার সেনাবাহিনী বা আমাদের ইউএন এর মধ্যে কিন্তু কন্ট্রিবিউশন ডে বাই ডে আপনার কমে আসছিল। আমরা আশা করি সেই কন্ট্রিবিউশন আবার আগের জায়গায় রিস্টোর হবে এবং বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের মন জয় করে, মানুষের ভালোবাসা অর্জন করে এবং বাংলাদেশে এই ক্লান্তি লগ্নে সেনাবাহিনীর এই ভূমিকা সত্যি প্রশংসনীয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। দ্যাটস অল ফর সেইং টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।